কবরের পাশে পাওয়া সেই রহস্যময় চিঠি। চিঠিটা খুলতেই ইউসুফের সামনে খুলে গেল ৩০ বছরের এমন এক ভয়ঙ্কর রহস্য, যার সঙ্গে জড়িয়েছিল তার মৃত বাবা। সেদিন রাতের আকাশটা অস্বাভাবিক রকমের কালো ছিল। চাঁদ ছিল না, তারাগুলো যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল। দূরের বাঁশঝাড় থেকে মাঝে মাঝে বাতাসের সঙ্গে এমন একটা শব্দ ভেসে আসছিল, যেন কেউ খুব ধীরে ধীরে ফিসফিস করে কথা বলছে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো কবরস্থানের পাশ দিয়ে একজন মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তার নাম ছিল ইউসুফ, বয়স ৩০-এর কাছাকাছি। গ্রামে তার ছোট্ট একটা মুদি দোকান ছিল। স্ত্রী মারা যাওয়ার পর সে তার বৃদ্ধা মায়ের সঙ্গে থাকত। খুব সাধারণ জীবন ছিল তার। কিন্তু সেই রাতের পর ইউসুফের জীবন আর কখনো স্বাভাবিক থাকেনি। কারণ সে জানত না কবরের পাশে পড়ে থাকা একটা পুরনো চিঠি কিভাবে একজন জীবিত মানুষকে এমন এক রহস্যের মধ্যে টেনে নিতে পারে, যার শুরু হয়েছিল প্রায় ৩০ বছর আগে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, চিঠিটা যার নামে লেখা ছিল সে মানুষটা ৩০ বছর আগেই মারা গিয়েছিল। সেদিন সন্ধ্যায় ইউসুফের দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গিয়েছিল। গ্রামের শেষ দোকান হওয়ায় রাত বাড়লে সেখানে আর কোনো ক্রেতা আসত না। তারপরও সে হিসাব নিকাশ করছিল। হঠাৎ বাইরে থেকে একটা ছেলের কণ্ঠ শোনা গেল। চাচা, একটা ম্যাচের বাক্স দেবেন? ইউসুফ মাথা তুলে তাকালো। দোকানের সামনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স ১০-১১-র বেশি হবে না। গায়ে পুরনো সাদা পাঞ্জাবি, মাথায় ছোট্ট একটা টুপি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছেলেটার পায়ে কোনো জুতো ছিল না। ইউসুফ ম্যাচের বাক্সটা এগিয়ে দিল। এই নাও। ছেলেটা টাকা দিল। তারপর চলে যাওয়ার আগে হঠাৎ ফিরে তাকিয়ে বলল, চাচা, আজ রাতে কবরস্থানের দিকে যাবেন না। ইউসুফ একটু অবাক হলো। কেন? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু কয়েক সেকেন্ড ইউসুফের দিকে তাকিয়ে রইল। তারপর অন্ধকারের মধ্যে চলে গেল। ইউসুফ কিছুক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে রইল। তারপর নিজের মনেই বলল, বাচ্চাদেরও আজকাল কী সব কথা। দোকান বন্ধ করে সে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সেদিন তার বাড়ি যাওয়ার পথটা অন্য দিনের চেয়ে অনেক বেশি অন্ধকার মনে হচ্ছিল। ইউসুফদের গ্রামটার নাম ছিল নূরপুর। গ্রামটা ছোট, চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো গাছপালা। গ্রামের উত্তর দিকে একটা পুরনো কবরস্থান ছিল। কবরস্থানটার একটা অংশ বহু বছর ধরে পরিত্যক্ত। সেখানে নতুন কেউ কবর দিত না, কারণ গ্রামের বয়স্ক লোকেরা বলতো ওই জায়গায় অনেক পুরনো কবর আছে। কেউ কেউ আবার বলতো রাতের বেলা সেখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলতো কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ দাবি করত মাঝরাতে সেখানে গেলে নিজের নাম ধরে কেউ ডাক দেয়। তবে ইউসুফ এসব বিশ্বাস করত না। সে এসবকে গ্রামের মানুষের বানানো গল্প মনে করত। কিন্তু সেই রাতেই তাকে ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়েছিল, কারণ তার বাড়ির রাস্তার একটা অংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছিল। তাই শর্টকাট হিসেবে কবরস্থানের পাশের সরু পথ ধরেছিল সে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে গেল। কোথা থেকে যেন একটা অদ্ভুত গন্ধ আসছিল, ভেজা মাটির সঙ্গে মিশে থাকা পুরনো কাগজের মতো গন্ধ। ইউসুফ চারদিকে তাকালো, কিছুই দেখা গেল না। তারপর ইউসুফ, সে জমে গেল। কেউ যেন খুব নিচু স্বরে তার নাম ধরে ডাকল। ইউসুফ ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, শুধু কবরগুলোর ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কে? কোনো উত্তর নেই। সে আবার হাঁটতে শুরু করল। ১০-১৫ পা যাওয়ার পর আবার শব্দ হলো, ইউসুফ। এবার শব্দটা তার পেছন থেকে নয়, মনে হলো শব্দটা এসেছে কবরস্থানের ভেতর থেকে। ইউসুফের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করল। ঠিক তখনই তার পায়ে কিছু একটা আটকালো। সে নিচে তাকালো। মাটির মধ্যে একটা পুরনো সাদা কাপড়ের টুকরো। ইউসুফ সেটা সরাতে গিয়ে দেখতে পেল কাপড়ের নিচে কিছু একটা চাপা পড়ে আছে। একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সটার ওপর মরিচা পড়ে গেছে, কিন্তু তালাটা ভাঙা। ইউসুফ কিছুক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে থাকল। তারপর অদ্ভুত কৌতূহলে সেটা তুলে নিল। বাক্সটা খুব হালকা। সে খুলে ফেলল। ভেতরে ছিল একটা পুরনো চিঠি। চিঠিটা বাদামি হয়ে গেছে, কাগজের প্রান্তগুলো পুড়ে যাওয়ার মতো কালো, আর ওপরে কালো কালি দিয়ে মাত্র কয়েকটা শব্দ লেখা। যার হাতে এই চিঠি পৌঁছবে সে যেন কবর নম্বর ১৭-র কাছে যায়। ইউসুফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে চারপাশে তাকালো। তারপর চিঠিটা আবার বাক্সে ঢুকিয়ে দিল। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল বাক্সের ভেতরের আরেকটা জিনিসের উপর, একটা পুরনো ছবি। ছবিটা হাতে নিয়ে ইউসুফের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারল। ছবিতে ছিল ৪ জন মানুষ, ৩ জন পুরুষ, ১ জন মহিলা। আর ছবির একেবারে পেছনে দাঁড়িয়ে ছিল একটা ছোট ছেলে। ছবিটা পুরনো হলেও একটা মুখ খুব পরিষ্কার ছিল। ইউসুফ সেই মুখটা চিনতে পারল। সে তার নিজের বাবাকে চিনতে পারল।
ইউসুফের বাবা হামিদ সাহেব মারা গিয়েছিলেন প্রায় ২৫ বছর আগে। ইউসুফ তখন খুব ছোট। তার বাবার মৃত্যুর বিষয়ে পরিবারে খুব বেশি কথা বলা হতো না। শুধু তার মা বলতেন, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু কিছু মানুষ তার ভালো থাকার সুযোগ নিয়েছিল। ইউসুফ কখনো জিজ্ঞেস করেনি কারা, কারণ তার মা ওই প্রসঙ্গ উঠলেই চুপ হয়ে যেতেন। কিন্তু এখন তার হাতে যে ছবিটা ছিল, সেখানে তার বাবা ছাড়া আরও ৩ জন মানুষ ছিল, আর তাদের মধ্যে একজনকে সে চিনতে পারল, মাওলানা রাশিদ, গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। কিন্তু ছবিটা অন্তত ৩০ বছরের পুরনো। অর্থাৎ তখন ইউসুফের বাবা আর রশিদ সাহেবের মধ্যে কোনো সম্পর্ক ছিল, যেটার কথা ইউসুফ কখনো শোনেনি। সে ছবিটা নিয়ে বাড়ির দিকে দৌড়ে গেল। বাড়িতে ঢুকতেই তার মা ঘুমিয়েছিলেন। ইউসুফ কয়েকবার ডাকল, আম্মা, আম্মা। বৃদ্ধা মা ঘুম থেকে উঠে বসে বললেন, এত রাতে কি হয়েছে? ইউসুফ কোনো কথা না বলে ছবিটা তার সামনে রাখল। তার মা ছবিটার দিকে তাকালেন মাত্র কয়েক সেকেন্ড, তারপর তার মুখের রং বদলে গেল। এটা তুমি কোথায় পেয়েছ? ইউসুফ বলল, কবরস্থানের পাশে। মা হঠাৎ ছবিটা হাত থেকে ফেলে দিলেন। ওখানে তুমি কেন গিয়েছিলে? রাস্তা দিয়ে আসছিলাম। চিঠিটা কোথায়? ইউসুফ থেমে গেল। আপনি কিভাবে জানলেন চিঠি ছিল? তার মা কোনো উত্তর দিলেন না। ইউসুফ এবার বুঝতে পারল তার মা এই ব্যাপারে কিছু জানেন। আম্মা, সত্যি করে বলুন, এই ছবিতে আব্বা কেন, আর মৌলানা রাশিদ এখানে কেন? তার মা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, ওটা তোমার বাবার জীবনের এমন একটা ঘটনা যেটা আমি তোমাকে কখনো বলতে চাইনি। কেন? কারণ কিছু সত্য মানুষকে বাঁচায় না, বরং তার জীবনটাই বদলে দেয়। ইউসুফ বলল, আমি সত্যিটা জানতে চাই। তার মা চোখ বন্ধ করলেন। তারপর বললেন, তুমি কি চিঠিটা পড়েছ? না, পড়বে না। কেন? কারণ ওই চিঠি তোমার জন্য লেখা হয়নি। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। তাহলে কার জন্য? মা তার দিকে তাকালেন। তার চোখে তখন ভয়। তোমার বাবার জন্য। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। চিঠিটা সে মায়ের কাছ থেকে লুকিয়ে নিজের ঘরে নিয়ে এসেছিল। রাত প্রায় 2টা। বাইরে প্রচণ্ড বাতাস, জানালার কাঁচ কাঁপছে। ইউসুফ টেবিলের ওপর চিঠিটা রাখল, তারপর ধীরে ধীরে খুলল। ভেতরে লেখা ছিল, হামিদ, তুমি যদি এই চিঠি পাও তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। তুমি যেটা দেখেছিলে সেটা কাউকে বলবে না, বিশেষ করে রশিদকে বিশ্বাস করবে না। কবর নম্বর 17 নিচে যা আছে সেটা যদি মানুষের হাতে চলে যায় তাহলে নূরপুরের অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে কথা দিয়েছিলে, এবার তোমার পালা কথা রাখার। আরেকটা কথা, যদি তোমার ছেলে কখনো এই চিঠি খুঁজে পায় তাকে বলবে সে যেন 17 নম্বর কবরের কাছে না যায়, কারণ সত্যিটা জানার পর সে আর আগের মানুষ থাকবে না। চিঠির শেষে কোনো নাম ছিল না, শুধু একটা চিহ্ন, একটা অদ্ভুত গোলাকার চিহ্নের মাঝখানে 3টি কালো দাগ। ইউসুফ চিহ্নটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে হলো এই চিহ্নটা সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? পরদিন সকালে ইউসুফ প্রথমেই গেল মৌলানা রাশিদের বাড়িতে, কিন্তু গ্রামের লোকজন জানালেন রশিদ সাহেব কয়েক বছর আগেই মারা গেছেন। ইউসুফ থমকে গেল। কত বছর আগে? বৃদ্ধ লোকটি উত্তর দিলেন, প্রায় 15 বছর হবে। তার কবর কোথায়? বৃদ্ধ লোকটি তার দিকে তাকালেন। সেটা তো জানি না। ইউসুফ চুপ করে গেল। সেদিন দুপুরে সে গ্রামের পুরনো মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব ছিলেন বয়স্ক মানুষ। ইউসুফ তার বাবার কথা জিজ্ঞেস করতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা ভালো মানুষ ছিলেন। আপনি কি রশিদ সাহেবকে চিনতেন? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চিনতাম। আমার বাবার সঙ্গে তার কি সম্পর্ক ছিল এটা তোমার এখন জানার দরকার নেই, কিন্তু আমি একটা চিঠি পেয়েছি। ইমাম সাহেবের হাত কেঁপে উঠল। কোথায়? ইউসুফ চিঠিটা বের করল না, শুধু বলল, কবরস্থানের পাশে। ইমাম সাহেব ফিসফিস করে বললেন, তুমি ওই জায়গায় আর যেও না। কেন? কারণ তোমার বাবা যে ভুল করেছিলেন তুমি সেই ভুল করো না। আমার বাবা কি ভুল করেছিলেন? ইমাম সাহেব উত্তর দিলেন না, শুধু বললেন, তোমার বাবা একটা কবর খুলেছিলেন। ইউসুফের শরীর শিউরে উঠল। কোন কবর? ইমাম সাহেব চোখ তুলে তাকালেন। 17 নম্বর। সেই সন্ধ্যায় ইউসুফ আবার কবরস্থানের দিকে গেল। এবার একা নয়, তার সঙ্গে ছিল তার ছোটবেলার বন্ধু সালমান। সালমান এসব ব্যাপারে ইউসুফের চেয়েও বেশি সাহসী ছিল। দুজন হাতে টর্চ নিয়ে কবরস্থানে ঢুকল। অনেক খোঁজার পর তারা একটা পুরনো পাথরের ফলক দেখতে পেল। ফলকে লেখা 17। ইউসুফের বুকের ভেতর কাঁপতে শুরু করল। কবরটা অন্যগুলোর মতো ছিল না। মাটির ওপর কোনো ঘাস জন্মায়নি, চারপাশে শুকনো পাতা পড়ে আছে, আর কবরের মাথার কাছে একটা পুরনো কালো পাথর। সালমান বলল, এটাই?
ইউসুফ মাথা নাড়ল। ঠিক তখন পেছন থেকে একটা শব্দ হলো, টুপ টুপ টুপ, যেন কেউ ভেজা মাটির ওপর খালি পায়ে হাঁটছে। দুজন একসঙ্গে পিছনে তাকালো। কেউ নেই। সালমান বলল, চলো। ইউসুফ বলল, না। কি না? আমাকে জানতে হবে এখানে কি আছে। সে কবরের পাশে হাঁটু গেড়ে বসে মাটি সরাতে শুরু করল। কয়েক ইঞ্চি মাটি সরানোর পর তার হাত শক্ত কিছুর সঙ্গে লাগল। একটা লোহার বাক্স। সালমানের চোখ বড় হয়ে গেল। এটা কি? ইউসুফ বাক্সটা তুলল। বাক্সের ওপর সেই একই চিহ্ন, গোলাকার চিহ্ন, মাঝখানে 3টি কালো দাগ। ইউসুফের হাত কাঁপছিল। সে তালাটা খুলতে চেষ্টা করল। হঠাৎ কবরস্থানের সব বাতাস থেমে গেল। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ। তারপর খুব কাছ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, খুলবে না। সালমান চিৎকার করে উঠে দাঁড়াল। কে? কোনো উত্তর নেই। ইউসুফ বাক্সটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যেই হও, আমি সত্যিটা জানতে চাই। কণ্ঠটা আবার শোনা গেল, এবার আরও কাছে। সত্যি জানলে তোমার বাবার মতো তুমিও হারিয়ে যাবে। ইউসুফের হাত থেকে টর্চ পড়ে গেল। অন্ধকারের মধ্যে তারা দুজন কিছু দেখতে পেল না, কিন্তু মাটির উপর একটা ছায়া দেখা গেল। দুজন মানুষের সামনে তৃতীয় একটা ছায়া, অথচ সেখানে দাঁড়িয়েছিল শুধু তারা দুজন। সালমান ইউসুফের হাত ধরে বলল, দৌড়। দুজন প্রাণপণে দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এলো, কিন্তু ইউসুফের হাতে তখনও সেই লোহার বাক্স। বাড়িতে ফিরে ইউসুফ দরজা বন্ধ করে দিল। সালমান হাঁপাতে হাঁপাতে বলল, ওটা ফেলে দে। ইউসুফ বলল, না। তুই পাগল হয়েছিস? আমার বাবাই রহস্যের সঙ্গে জড়িত ছিল। তাতে কি? চিঠিতে লেখা ছিল কবর নম্বর 17-র নিচে কিছু আছে। আর যদি সেটা সত্যিই থাকে, তাহলে জানতে হবে সেটা কি। সালমান বলল, তুই বুঝতে পারছিস না, ওই কবরস্থানে কিছু একটা আছে। ইউসুফ চুপ করে রইল। তারপর বাক্সটা টেবিলে রাখল। সে চাবি দিয়ে তালা খুলতে গেল। প্রথমবার খুলল না, দ্বিতীয়বারও না, তৃতীয়বার ক্লিক, তালা খুলে গেল। বাক্সের ভেতর ছিল একটা পুরনো কাপড়, একটা কালো পাথর আর একটা ছোট্ট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, হামিদের জন্য। ইউসুফের চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় তার বাবার হাতের লেখা, আজ আমি এমন একটা জিনিস দেখেছি যেটা কোনো মানুষের দেখা উচিত নয়। পরের লাইনে লেখা, রশিদ আমাকে বলেছিল মৃত মানুষ কখনো ফিরে আসে না। তার নিচে, কিন্তু আমি আজ নিজের চোখে তাকে ফিরে আসতে দেখেছি। ইউসুফের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে পরের পাতা উল্টালো। সেখানে মাত্র একটা বাক্য, সে মানুষ ছিল না। আর তার নিচে লেখা ছিল, যদি আমার কিছু হয় তাহলে কবর নম্বর 17-র নিচে দ্বিতীয় বাক্সটা খুঁজবে। ইউসুফ থমকে গেল। দ্বিতীয় বাক্স? সালমান বলল, মানে? ইউসুফ ধীরে ধীরে ডায়েরির শেষ পাতাটা খুলল। সেখানে একটা হাতে আঁকা মানচিত্র, কবরস্থান, পুরনো মসজিদ, বাঁশঝাড়, একটা শুকিয়ে যাওয়া পুকুর, আর পুকুরের পাশে একটা চিহ্ন, সেই একই চিহ্ন, 3টে কালো দাগ। কিন্তু মানচিত্রের একেবারে নিচে একটা তারিখ লেখা ছিল, 17 আগস্ট 1996। সালমান তারিখটা দেখে বলল, আজ কত তারিখ? ইউসুফের মুখ শুকিয়ে গেল। সে ধীরে ধীরে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকালো। আজও 17 আগস্ট, ঠিক 30 বছর আগে, যেদিন তার বাবা প্রথম সেই রহস্যের মুখোমুখি হয়েছিলেন। আজ সেই একই তারিখ। আর ঠিক তখনই বাইরের দরজায় 3 বার ধাক্কা পড়ল, ঠক ঠক ঠক। দুজনেই স্থির হয়ে গেল। কেউ বাইরে থেকে বলল, ইউসুফ। সালমান ফিসফিস করে বলল, দরজা খুলিস না। আবার শব্দ হলো, ইউসুফ, দরজা খোল। কণ্ঠটা শুনে ইউসুফের শরীরের সব রক্ত যেন জমে গেল, কারণ সেই কণ্ঠ সে জীবনে মাত্র একবার শুনেছিল, তার বাবার পুরনো একটা রেকর্ডিংয়ে। সেটা ছিল তার বাবার কণ্ঠ। বাইরে থেকে আবার ডাক এলো, বাবা, দরজা খোল। ইউসুফের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। তার বাবা তাকে ছোটবেলায় সবসময় এই নামেই ডাকতেন, বাবা। কিন্তু তার বাবা তো 25 বছর আগে মারা গেছেন। সালমান কাঁপতে কাঁপতে বলল, ইউসুফ। ইউসুফ কোনো উত্তর দিল না। সে শুধু দরজার দিকে তাকিয়ে রইল। বাইরে আবার সেই কণ্ঠ, তুই যদি আজ দরজা না খুলিস তাহলে তোর মায়ের কাছে আমি নিজেই চলে যাব।
ইউসুফের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ছিটকিনি ধরল। আর ঠিক সেই মুহূর্তে তার মায়ের ঘর থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো, ইউসুফ! দুজন একসঙ্গে ঘুরে তাকালো, তারপর দৌড়ে গেল মায়ের ঘরের দিকে। কিন্তু ঘরে ঢুকে তারা যা দেখল, সেটা দেখে ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মা বিছানায় বসে কাঁপছেন, আর তার সামনে মেঝেতে পড়ে আছে একটা পুরনো ছবি। সেই ছবিতে থাকা 4 জন মানুষের মধ্যে একজনের মুখ কালো কালি দিয়ে কেটে দেওয়া, তার নিচে নতুন করে লেখা, চতুর্থ মানুষটি এখনও বেঁচে আছে। ইউসুফ ছবিটা তুলে নিল। তারপর হঠাৎ তার চোখ পড়ল ছবির পেছনে। সেখানে একটা নাম লেখা, সালমান। ইউসুফ ধীরে ধীরে পিছনে তাকালো। সালমান তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং সে অদ্ভুতভাবে শান্ত। ইউসুফ বলল, তুই এই ছবিতে কিভাবে? সালমান কোনো উত্তর দিল না, শুধু খুব ধীরে হাসল আর বলল, কারণ তুই এতদিন ধরে যেটাকে তোর বাবার রহস্য ভাবছিলি, সেটা আসলে তোর নিজের জন্মের রহস্য। সালমানের মুখের সেই অদ্ভুত হাসিটা দেখে ইউসুফের বুকের ভেতরটা কেঁপে উঠল। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে। তার মা বিছানার উপর বসে কাঁপছিলেন, আর সালমান দরজার পাশে দাঁড়িয়ে এমনভাবে ইউসুফের দিকে তাকিয়েছিল যেন সে বহু বছর ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিল। ইউসুফ ধীরে ধীরে বলল, তুই আমার জন্মের রহস্যের কথা কিভাবে জানিস? সালমান কোনো উত্তর দিল না। ইউসুফ আবার বলল, সালমান, আমি তোকে জিজ্ঞেস করছি। সালমান এবার ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের দৃষ্টি বদলে গেছে। সেই পরিচিত বন্ধুর চোখ নয়। মনে হচ্ছিল তার চোখের ভেতরে এমন একটা গোপন কথা লুকিয়ে আছে, যেটা প্রকাশ হলে ইউসুফের পুরো পৃথিবী ভেঙে পড়বে। সালমান বলল, কারণ তোর বাবা আমাকে সবকিছু বলে গিয়েছিল। ইউসুফের বুক ধক করে উঠল। আমার বাবা? হ্যাঁ। কবে? সালমান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তুই যখন ছোট ছিলি তার অনেক আগেই। ইউসুফ বলল, কিন্তু আমার বাবা তো তোর সঙ্গে কখনো দেখা করেনি। সালমান হালকা করে হাসল। যেটা তুই জানিস সেটা সত্যি নয়। ইউসুফের মাথা ঘুরতে লাগল। সে মায়ের দিকে তাকালো। আম্মা, সালমান কি বলছে? তার মা মুখ নিচু করে রইলেন। ইউসুফ এবার মায়ের কাছে গিয়ে দাঁড়াল। আপনি সব জানেন? বৃদ্ধা মা কাঁপা গলায় বললেন, আমি কিছুই বলতে চাইনি, কিন্তু এখন আমাকে সব বলতে হবে। মা চোখ তুলে ছেলের দিকে তাকালেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। তুই সত্যিটা জানতে চাস? হ্যাঁ। তাহলে আজ যা শুনবি তারপর থেকে আর কোনো কিছু আগের মতো থাকবে না। আমি প্রস্তুত। তার মা দীর্ঘশ্বাস ফেললেন। তুই যাকে তোর বাবা বলে চিনিস, সে তোর আসল বাবা ছিল না। ইউসুফ যেন পাথর হয়ে গেল। কথাটা শুনে তার মাথার ভেতর একটা প্রচণ্ড শব্দ হলো। সে কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। আপনি কি বললেন? মা চোখ বন্ধ করলেন। হামিদ তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। নিজের সন্তানের মতো? হ্যাঁ। তাহলে আমার আসল বাবাকে? মা কোনো উত্তর দিলেন না। ইউসুফ চিৎকার করে বলল, আম্মা, আমার আসল বাবাকে? মা কাঁপতে কাঁপতে বললেন, এই প্রশ্নের উত্তরই তোর বাবার মৃত্যুর কারণ। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এলো। সালমান ধীরে ধীরে এগিয়ে এলো। ইউসুফ, তোর মায়ের ওপর রাগ করিস না। ইউসুফ তার দিকে তাকিয়ে বলল, তুই চুপ কর। সালমান থেমে গেল। তুই এতদিন ধরে আমার পাশে ছিলি। হ্যাঁ। তুই ছোটবেলার বন্ধু ছিলি। হ্যাঁ। তাহলে এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে রাখলি কেন? সালমানের মুখের হাসি মিলিয়ে গেল। সে বলল, কারণ আমাকে কথা দেওয়া হয়েছিল। কাকে? তোর বাবাকে। ইউসুফের চোখে আবার পানি চলে এলো। হামিদকে? হ্যাঁ, সে তো মারা গেছে। সালমান নিচু গলায় বলল, মৃত মানুষ চলে যায়, কিন্তু কিছু কথা রেখে যায়। ইউসুফ চুপ করে রইল। তারপর মেঝেতে পড়ে থাকা পুরনো ছবিটা আবার হাতে নিল। ছবির 4 জন মানুষের দিকে তাকালো। একজন ছিল হামিদ, একজন মাওলানা রাশিদ, একজন অচেনা মহিলা, আর চতুর্থ জনের মুখ কালো কালি দিয়ে কেটে দেওয়া। ছবির পেছনে লেখা ছিল সালমানের নাম। ইউসুফ বলল, এই ছবিটা কবে তোলা? তার মা বললেন, তুই জন্মানোর কয়েক মাস আগে। ইউসুফ থমকে গেল। তাহলে আমি কোথায় ছিলাম? মা বললেন, তুই তখনও পৃথিবীতে আসিসনি। ইউসুফ ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিতে যে মহিলাটা আছে, সে কে?
মা এবার মুখ ঘুরিয়ে নিলেন। বলুন। আমি বলতে পারবো না। কেন? কারণ সেই ছিল সবকিছুর শুরু। ইউসুফ ধীরে ধীরে ছবিটা মায়ের সামনে ধরল। এই মহিলা কে? মা কাপা গলায় বললেন, তার নাম ছিল মরিয়ম। মরিয়ম কে? তোর জন্মদাত্রী মা। ইউসুফের শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। সে কয়েক পা পিছিয়ে গেল। আপনি? মা চোখের পানি মুছে বললেন, আমি তোকে জন্ম দিইনি। ইউসুফ কিছু বলতে পারল না। তার পুরো জীবনটা যেন মুহূর্তের মধ্যে মিথ্যা হয়ে গেল। যে মানুষটাকে সে মা বলে ডেকেছে, যার কোলে মাথা রেখে বড় হয়েছে, সে তার জন্মদাত্রী নয়। কিন্তু তার মা সঙ্গে সঙ্গে বললেন, তোর জন্মদাত্রী মা তোকে ছেড়ে যায়নি। ইউসুফ অবাক হয়ে তাকালো। তাহলে? মা বললেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কে নিয়ে গিয়েছিল? মা উত্তর দেওয়ার আগেই ঘরের বাতি নিভে গেল। চারপাশ অন্ধকার। সালমান সঙ্গে সঙ্গে বলল, কেউ নড়বি না। বাইরে বাতাসের শব্দ, জানালার পাল্লা কাঁপছে। তারপর মায়ের ঘরের জানালায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। ইউসুফ স্থির হয়ে গেল। সালমান ফিসফিস করে বলল, ও আবার এসেছে। ইউসুফ বলল, কে? সালমান জানালার দিকে তাকিয়ে বলল, যে এত বছর ধরে আমাদের খুঁজছে। হঠাৎ জানালার বাইরে একটা সাদা ছায়া দেখা গেল। মায়ের মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো। ইউসুফ টর্চ জ্বালিয়ে জানালার দিকে ছুটে গেল। কিন্তু বাইরে কেউ নেই, শুধু জানালার কাছে ভেজা হাতের ছাপ। একটা নয়, দুটি নয়, অনেকগুলো হাতের ছাপ। সবগুলো যেন ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ইউসুফ জানালার কাছে গিয়ে হাতের ছাপগুলো দেখল। তারপর হঠাৎ তার চোখ পড়ল কাঁচের নিচে লেখা একটা শব্দের দিকে, 17। ইউসুফ পিছিয়ে এলো। এটা কে লিখেছে? সালমান বলল, আমাদের আর সময় নেই। কিসের সময়? দ্বিতীয় বাক্সটা খুঁজে বের করার। ইউসুফ ডায়েরিটা হাতে নিল। এখনই? সালমান বলল, হ্যাঁ। ইউসুফ মায়ের দিকে তাকালো। আপনি আমাদের কিছু বলবেন? মা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, পুরনো পুকুরটার কাছে যাস। ইউসুফ অবাক হল। ডায়েরির মানচিত্রে যে পুকুরটা আছে সেটায়? মা মাথা নাড়লেন। হ্যাঁ। সেখানে কি আছে? মা বললেন, তোর জন্মের সত্যি। ইউসুফ আর কোনো প্রশ্ন করল না। সালমানকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 3টে। আকাশে মেঘ জমে আছে, চাঁদ দেখা যাচ্ছে না। দুজন দ্রুত হাঁটতে হাঁটতে পুরনো পুকুরের দিকে এগিয়ে গেল। পথে সালমান কোনো কথা বলছিল না। ইউসুফ বলল, তুই আমার বাবাকে চিনতি? হ্যাঁ। কতদিন? তোর জন্মের আগ থেকেই। তাহলে তুই আসলে কে? সালমান থেমে গেল। তারপর বলল, আমি তোর বাবার কাছে ঋণী একজন মানুষ। কি ঋণ? সে আমার জীবন বাঁচিয়েছিল। ইউসুফ আর কিছু বলল না। কিছুক্ষণ পর তারা পুরনো পুকুরের কাছে পৌঁছালো। পুকুরটা বহু বছর ধরে শুকিয়ে আছে, মাঝখানে কাদা জমে শক্ত হয়ে গেছে। পুকুরের একপাশে বিশাল একটা বটগাছ, তার নিচে একটা ভাঙা পাথরের ফলক। ইউসুফ ডায়েরির মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখল, সবকিছু মিলে যাচ্ছে। এখানেই। সালমান টর্চ ধরল। ইউসুফ মাটিতে খোঁড়াখুঁড়ি শুরু করল। প্রথমে শুধু শুকনো মাটি, তারপর কিছু পুরনো শিকড়, তারপর একটা কাঠের বাক্সের কোণা দেখা গেল। ইউসুফের বুক ধক করে উঠল। সে মাটি সরিয়ে বাক্সটা বের করল। বাক্সটা আগেরটার চেয়েও পুরনো, তার উপর লোহার পাত বসানো, আর সেই একই চিহ্ন, 3টি কালো দাগ। সালমান বলল, খুলিস না। ইউসুফ বলল, এত দূরে সে আর পিছিয়ে যাব না। সে বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো কাপড়ে মোড়ানো প্যাকেট, একটা চাবি আর একটা ছোট্ট কাগজ। ইউসুফ কাগজটা খুলল। তাতে লেখা ছিল, যে এই চাবি পাবে সে যেন 17 নম্বর কবরের নিচে ফিরে যায়। ইউসুফের হাত কাঁপতে লাগল। সালমান বলল, চাবিটা কিসের? ইউসুফ কোনো উত্তর দিল না। ঠিক তখন পেছন থেকে একটা শব্দ হলো। শুকনো পাতার ওপর কেউ হাঁটছে। সালমান টর্চ ঘুরিয়ে ধরল। কেউ নেই। আবার শব্দ, খস খস খস। এবার শব্দটা তাদের একেবারে পেছনে। সালমান বলল, দৌড়। ইউসুফ বলল, না। কি না? আমি দেখতে চাই কে। সে ধীরে ধীরে পিছনে ঘুরল। বটগাছের অন্ধকার ছায়ার মধ্যে একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়েছিল। মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সামনে ঝুলে আছে। ইউসুফের বুক কেঁপে উঠল। কে আপনি? কোনো উত্তর নেই। সাদা পোশাকের মানুষটা ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে এলো। তারপর খুব নিচু গলায় বলল,
চিঠিটা ফিরিয়ে দাও। ইউসুফ বলল, আপনি কে? যার জন্য এই চিঠি লেখা হয়েছিল। ইউসুফের হাত থেকে টর্চ পড়ে গেল। সালমান কাঁপতে কাঁপতে বলল, অসম্ভব। সাদা পোশাকের মানুষটা এবার মাথা তুলল। চেহারা অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠটা ছিল একজন নারীর। তোমার বাবা আমাকে কথা দিয়েছিল। ইউসুফ বলল, আমার বাবা মারা গেছে। নারীটি বলল, আমি জানি। আপনি তাকে চিনতেন? আমি তাকে শেষবার দেখেছিলাম সেই রাতে। কোন রাতে? যেদিন তুই জন্মেছিলি। ইউসুফের বুকের ভেতর যেন বিস্ফোরণ হল। আপনি মরিয়ম? নারীটি কোনো উত্তর দিল না। সালমান হঠাৎ ইউসুফের হাত ধরে পিছনে টানল, চল। কিন্তু তখনই নারীর কণ্ঠ ভেসে এলো, সালমান, তুই এখনো তার সঙ্গে আছিস? সালমান থেমে গেল। ইউসুফ তার দিকে তাকালো। আপনি সালমানকে চেনেন? নারীটি বলল, আমি ওকে খুব ভালো করে চিনি। ইউসুফ বলল, তাহলে সত্যিটা বলুন। নারীটি ধীরে ধীরে বলল, সত্যিটা জানতে চাইলে 17 নম্বর কবর খুঁড়তে হবে। ইউসুফ বলল, কিন্তু সেখানে তো মৃত মানুষ আছে। নারীটি বলল, সেখানে মৃত মানুষ নেই। কথাটা শুনে ইউসুফের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কি আছে? নারীটি বলল, তোর বাবার শেষ প্রমাণ। হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। বটগাছের ডালগুলো দুলতে লাগল। ইউসুফ চোখ ঢেকে ফেলল। কয়েক সেকেন্ড পর বাতাস থেমে গেল। ইউসুফ চোখ খুলে দেখল, সাদা পোশাকের নারীটি নেই, সালমানও নেই। ইউসুফ চারদিকে তাকালো। সালমান? কোনো উত্তর নেই। সে টর্চ জ্বালিয়ে চারপাশে খুঁজতে লাগল, কিন্তু সালমান যেন মাটির নিচে মিলিয়ে গেছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, সালমান। ইউসুফ কাপা হাতে ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে সালমানের কণ্ঠ, কিন্তু কণ্ঠটা খুব দূর থেকে আসছে বলে মনে হলো। ইউসুফ, তুই কোথায়? আমি কবরস্থানে। ইউসুফের বুক ধক করে উঠল। কবরস্থানে কেন? ওপাশ থেকে সালমান ফিসফিস করে বলল, 17 নম্বর কবরের সামনে। তুই সেখানে গেলি কিভাবে? কিছুক্ষণ নীরবতা। তারপর সালমান বলল, আমি একা আসিনি। ইউসুফের শরীর কেঁপে উঠল। তোর সঙ্গে কে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা নারীর কান্নার শব্দ শোনা গেল। তারপর ফোন কেটে গেল। ইউসুফ দৌড়ে কবরস্থানের দিকে গেল। কবরস্থানে পৌঁছে সে দেখল সালমান 17 নম্বর কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কোদাল। কবরের মাটি ইতিমধ্যে খোঁড়া। ইউসুফ চিৎকার করে বলল, তুই কি করছিস? সালমান ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত একটা শূন্যতা। তোর বাবা আমাকে এটা করতে বলেছিল। কি? কবরটা খুলতে। কিন্তু কেন? কারণ তোর বাবা এখানে কাউকে কবর দেয়নি। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। তাহলে এই কবরটা কার? সালমান কোদালটা মাটিতে গেঁথে দিল। এই প্রশ্নের উত্তর তুই নিজেই পাবি। দুজন মিলে মাটি সরাতে লাগল। কিছুক্ষণ পর কোদাল একটা কাঠের জিনিসে আঘাত করল। ঠক। ইউসুফ নিচের দিকে তাকালো। কবরের ভেতরে একটা কাঠের বাক্স, কিন্তু বাক্সটা কোনো কফিনের মতো নয়। এটা ছোট, একজন মানুষের শরীর রাখার মতো নয়। ইউসুফ বলল, এটা কি? সালমান বলল, খোল। ইউসুফ বাক্সটা উপরে তুলল। বাক্সের গায়ে লেখা ছিল একটা তারিখ, 17 অগস্ট 1996, আর তার নিচে একটা নাম, মরিয়ম। ইউসুফের হাত কেঁপে উঠল। মরিয়ম? সালমান মাথা নিচু করল। ইউসুফ বাক্সটা খুলতে যাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে ইমাম সাহেবের কণ্ঠ শোনা গেল, থামো। দুজনেই পিছনে তাকালো। ইমাম সাহেব হাতে একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে আতঙ্ক। তিনি দ্রুত এগিয়ে এসে বললেন, এই বাক্স খুলবে না। ইউসুফ বলল, কেন? ইমাম সাহেব বললেন, কারণ এটা খোলা হয়েছিল একবার। কে খুলেছিল? তোমার বাবা। ইউসুফের গলা শুকিয়ে গেল। তারপর? ইমাম সাহেব চারদিকে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, তোমার বাবা বাক্সের ভেতর যা দেখেছিল সেটা দেখে সে আর কখনো আগের মানুষ ছিল না। ইউসুফ বলল, ভেতরে কি ছিল? ইমাম সাহেব বললেন, একটা শিশুর কাপড়। ইউসুফ অবাক হল। শিশুর কাপড়? হ্যাঁ। আর কিছু? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, একটা রক্তমাখা দোলনা। ইউসুফের শরীর শিউরে উঠল। কিন্তু এখানে তো কোনো শিশু মারা যায়নি। ইমাম সাহেব বললেন, সেই জন্যই তো এই রহস্য।
হঠাৎ দূর থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। ইউসুফ আর সালমান একসঙ্গে পিছনে তাকালো। কবরস্থানের দূরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, পায়ে কোনো জুতো নেই। ইউসুফ তাকে চিনে ফেলল। এই সেই ছেলেটা যে সেদিন তার দোকানে ম্যাচের বাক্স কিনেছিল। ছেলেটা দূর থেকে তাকিয়ে বলল, চাচা, আমি তো আপনাকে বলেছিলাম এখানে আসবেন না। ইউসুফ দৌড়ে তার দিকে এগিয়ে গেল, কিন্তু কয়েক পা যাওয়ার পর ছেলেটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ইউসুফ থেমে গেল। মাটির ওপর শুধু একটা ছোট্ট ম্যাচের বাক্স পড়েছিল। সে বাক্সটা তুলে নিল। বাক্সের গায়ে লেখা ছিল হামিদ। ইউসুফের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে ধীরে ধীরে ইমাম সাহেবের দিকে তাকালো। এটা কি? ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। তারপর ইউসুফের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে বললেন, ওই চাবি দিয়ে বাক্সটা খোল। ইউসুফ বলল, আপনি তো বললেন খুলতে না। ইমাম সাহেব বললেন, এখন আর লুকিয়ে লাভ নেই। সালমান বলল, ইমাম সাহেব, আপনি এতদিন কি লুকিয়েছেন? ইমাম সাহেবের চোখে পানি এসে গেল। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। ইউসুফ বলল, কিসের জন্য? ইমাম সাহেব বললেন, কারণ তোর বাবার সঙ্গে যা ঘটেছিল তার জন্য শুধু রশিদ দায়ী ছিল না। তাহলে কে? ইমাম সাহেব মুখ নিচু করলেন, আমি। ইউসুফ যেন বজ্রাহত হল। আপনি? হ্যাঁ। আপনি আমার বাবার সঙ্গে কি করেছিলেন? ইমাম সাহেব বললেন, আমি তাকে বলেছিলাম 17 নম্বর কবরের সত্যিটা কাউকে বলতে নেই। কেন? কারণ সেই সত্যি প্রকাশ হলে একটা পরিবার নয়, পুরো নূরপুর বদলে যেত। ইউসুফ চাবিটা শক্ত করে ধরল। আজ সব কিছু খুলবে। সে বাক্সের তালায় চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দিল। ক্লিক, তালা খুলে গেল। বাক্সের ঢাকনা ধীরে ধীরে উঠল। ভেতরে প্রথমে দেখা গেল একটা পুরনো সাদা কাপড়, তার নিচে একটা ছোট্ট কাঠের দোলনার অংশ, আর তার ওপর একটা ছবি। ইউসুফ ছবিটা হাতে নিল। ছবিতে দেখা গেল এক তরুণী নারী কোলে একটা নবজাতক শিশুকে ধরে দাঁড়িয়ে আছে। তার পাশে হামিদ, আর তাদের পেছনে দাঁড়িয়ে মাওলানা রশিদ। ইউসুফ ছবির শিশুটার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ ছবির নিচের লেখায় আটকে গেল, আমার ছেলে ইউসুফের জন্য। ইউসুফের হাত থেকে ছবিটা পুড়ে গেল। আমি? ইমাম সাহেব চোখ বন্ধ করলেন। সালমান নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ইউসুফ কাঁপা গলায় বলল, তাহলে আমি এই শিশুই? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, কিন্তু আমার জন্মের সময় তো। ইমাম সাহেব বললেন, তোর জন্মের রাতেই মরিয়মকে নিয়ে যাওয়া হয়েছিল। কে নিয়ে গিয়েছিল? ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। ইউসুফ আবার ছবির দিকে তাকালো। ছবির পেছনে আরও একটা লেখা ছিল। যদি ইউসুফ কখনো এই ছবি দেখে, তাকে সত্যিটা বলবে। সে হামিদের সন্তান নয়, সে সেই রক্তের সন্তান যাকে রশিদ এত বছর ধরে লুকিয়ে রেখেছে। ইউসুফের বুকের ভেতর কাঁপতে লাগল। রশিদের সঙ্গে আমার কি সম্পর্ক? ইমাম সাহেব ধীরে ধীরে বললেন, রশিদ ছিল তোর আসল বাবা। ইউসুফ যেন শ্বাস নিতে ভুলে গেল। সে সালমানের দিকে তাকালো। সালমান চোখ নামিয়ে ফেলল। ইউসুফ বলল, তুই এটা জানতিস? সালমান বলল, হ্যাঁ। কতদিন ধরে? তোর জন্মের আগ থেকেই। তাহলে আমার বাবার মৃত্যু? সালমান বলল, হামিদকে রশিদ মেরেছিল। ইউসুফের চোখে আগুন জ্বলে উঠল। কিন্তু রশিদ তো 15 বছর আগে মারা গেছে। সালমান বলল, রশিদ মারা গেছে। তারপর কিছুক্ষণ থেমে বলল, কিন্তু তার রেখে যাওয়া কাজ এখনও বেঁচে আছে। হঠাৎ কবরের পাশ থেকে একটা শব্দ হলো। মাটি যেন ভেতর থেকে নড়ে উঠল। ইমাম সাহেব চমকে উঠলেন। চলো এখান থেকে। ইউসুফ বলল, না। মাটির নিচ থেকে আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। কেউ যেন কবরের ভেতর থেকে কাঠের বাক্সে আঘাত করছে। সালমান পিছিয়ে গেল। ইউসুফ, এটা সম্ভব নয়। আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। তারপর ভেতর থেকে একটা শিশুর কণ্ঠ শোনা গেল, চাচা। ইউসুফের বুকের রক্ত হিম হয়ে গেল। সেই একই কণ্ঠ, ম্যাচের বাক্স কেনা ছেলেটার কণ্ঠ। চাচা, আমাকে বের করে দিন। ইউসুফ কবরের দিকে তাকিয়ে রইল। ইমাম সাহেব ফিসফিস করে বললেন, ওকে বের করা যাবে না। ইউসুফ বলল, কেন? ইমাম সাহেব বললেন, কারণ ও শিশু নয়। ইউসুফ ধীরে ধীরে তার দিকে তাকালো। তাহলে কে? ইমাম সাহেবের কণ্ঠ কেঁপে উঠল, ওই কবরের নিচে যে আছে সে তোর জন্মের সাক্ষী। ঠিক তখনই কবরের মাটি নিচে থেকেই ফেটে যেতে শুরু করল। একটা কালো হাত মাটির ভেতর থেকে বেরিয়ে এলো।
সালমান চিৎকার করে উঠল। ইমাম সাহেব পিছিয়ে গেলেন, আর ইউসুফ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সেই হাতের কবজিতে বাঁধা ছিল একটা পুরনো লাল সুতো। ইউসুফ সেই সুতো চিনতে পারল। তার মা ছোটবেলায় তার হাতে ঠিক একই রকম লাল সুতো বেঁধে দিতেন। কিন্তু এবার তার প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াল। যদি এই কবরের ভেতরে সত্যি তার জন্মের রহস্য লুকিয়ে থাকে, তাহলে সেই রহস্যের সঙ্গে একজন মৃত মানুষের হাত কেন এখনও নড়ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সালমান কি সত্যি ইউসুফের বন্ধু, নাকি ৩০ বছর ধরে সে এমন একটা গোপন সত্য পাহারা দিচ্ছে যার জন্য একের পর এক মানুষকে মরতে হয়েছে? ইউসুফ তখনও জানত না, এই রাত শেষ হওয়ার আগেই সে জানতে পারবে তার আসল পরিচয়। কিন্তু সেই পরিচয় জানার মূল্য হবে এমন কিছু যা কোনো মানুষ নিজের জীবনে দিতে চাইবে না। সালমানের মুখে সেই কথাটা শোনার পর ইউসুফ যেন কয়েক মুহূর্তের জন্য কথা বলার শক্তিই হারিয়ে ফেলল। আমার নিজের জন্মের রহস্য? সালমান কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে ঘরের দরজাটা বন্ধ করে দিল। ইউসুফ মায়ের দিকে তাকালো। তার মা তখনও বিছানায় বসে কাঁপছিলেন। ইউসুফ বলল, আম্মা, সালমান কি বলছে? মা চোখ নামিয়ে নিলেন। তুই ওর কথা বিশ্বাস করিস না। সালমান হঠাৎ হেসে উঠল। খালা, আর কতদিন লুকিয়ে রাখবেন? মা কাঁপা গলায় বললেন, চুপ কর সালমান। ৩০ বছর ধরে যে সত্যিটা লুকিয়ে রেখেছেন সেটা আজ আর লুকিয়ে রাখা যাবে না। ইউসুফ সালমানের দিকে এগিয়ে গেল। তুই আসলে কে? সালমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি সেই মানুষ যাকে তোর বাবা তোর কাছ থেকে দূরে রাখতে চেয়েছিল। কেন? কারণ তোর বাবা জানতেন একদিন তুই সবকিছু জানতে চাইবি। কি জানতে চাইব? সালমান ধীরে ধীরে টেবিলের ওপর রাখা ডায়েরিটার দিকে তাকালো। তুই জানতে চাইবি তোর জন্মের রাতটায় আসলে কি ঘটেছিল। ইউসুফের বুক কেঁপে উঠল। আমার জন্মের রাত? তার মা হঠাৎ কেঁদে ফেললেন। ইউসুফ, আজ আর কিছু জিজ্ঞেস করিস না। কিন্তু ইউসুফ এবার থামল না। না মা, এত বছর ধরে সবাই আমার কাছ থেকে কিছু লুকিয়েছে, আজ আমাকে সব জানতে হবে। সালমান ধীরে ধীরে বলল, তাহলে তোর বাবার ডায়েরির শেষ অংশটা পড়। ইউসুফ ডায়েরিটা হাতে নিল। শেষ কয়েকটি পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখল মাঝখানের অনেক পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু একটা পৃষ্ঠা অক্ষত ছিল। সেখানে লেখা, 17 অগস্ট 1996। আজ রাতে আমি এমন একটি শিশুকে দেখেছি যার জন্মের সঙ্গে এই গ্রামের বহু বছরের পাপ জড়িয়ে আছে। শিশুটির মা জানে না তার সন্তানকে নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে। রশিদ বলেছে শিশুটিকে বাঁচাতে হলে তাকে আমার কাছে রাখতে হবে। কিন্তু আমি জানি রশিদকে বিশ্বাস করা যায় না, কারণ সে একা নয়, তার সঙ্গে আরও একজন আছে। আর সেই দ্বিতীয় মানুষটিকে আমি চিনি। সে আমার সবচেয়ে কাছের মানুষ। ইউসুফের হাত কাঁপতে লাগল। সে পরের লাইন পড়ল, যদি আমি মারা যাই তাহলে শিশুটিকে নিয়ে নূরপুর ছেড়ে চলে যেও। তার নিচের অংশটা কালি দিয়ে মুছে দেওয়া। ইউসুফ বলল, শিশুটার নাম কি ছিল? সালমান চুপ করে রইল। ইউসুফ আবার বলল, শিশুটার নাম কি ছিল? সালমান ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ইউসুফ। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। ইউসুফ পিছিয়ে গেল। মানে? সালমান বলল, তুই সেই শিশু। ইউসুফ মায়ের দিকে তাকালো। আম্মা। তার মা মুখ ঢেকে কাঁদতে লাগলেন। আমি তোর মা। কিন্তু কিন্তু কি? তুই আমার গর্ভে জন্মাসনি। ইউসুফের মাথার ভেতর যেন বজ্রপাত হলো। তাহলে আমি কে? মা কোনো উত্তর দিলেন না। সালমান বলল, তোর আসল মা ছিল একজন মহিলা যার নাম ছিল মরিয়াম। ইউসুফের চোখ বড় হয়ে গেল। মরিয়ামকে? তুই তাকে কোনোদিন দেখিসনি? সে কোথায়? সালমান নিচু গলায় বলল, সে কবর নম্বর 17 সঙ্গে জড়িত। ইউসুফের শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি বলতে চাইছ আমার মা ওই কবরের সঙ্গে? সালমান বলল, না, আসল রহস্য আরও গভীর। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। তিনজনেই চুপ হয়ে গেল। ইউসুফ ধীরে ধীরে দরজার দিকে তাকালো। সালমান ফিসফিস করে বলল, কেউ এসেছে। বাইরে থেকে কোনো কণ্ঠ শোনা গেল না, শুধু দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ ধীরে ধীরে ভেতরে ঢুকে এলো। ইউসুফ কাগজটা তুলে নিল। সেখানে মাত্র একটি বাক্য লেখা ছিল, সালমানকে বিশ্বাস করো না। ইউসুফ ধীরে ধীরে সালমানের দিকে তাকালো। সালমান কাগজটা দেখে একদম চুপ হয়ে গেল। এটা কে লিখেছে? ইউসুফ জিজ্ঞেস করল। সালমান বলল, আমি জানি না। ইউসুফ বলল, তাহলে বাইরে কে আছে? কোনো উত্তর নেই। ইউসুফ দরজাটা খুলে বাইরে তাকালো।
বাইরে কেউ নেই, শুধু উঠানের মাঝখানে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। ইউসুফ অবাক হয়ে বলল, এই লণ্ঠনটা এখানে কে রাখল? তার মা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালেন, তারপর আতঙ্কে চিৎকার করে বললেন, ওটা তোর বাবার লণ্ঠন। ইউসুফের বুক ধক করে উঠল। তার বাবা মারা যাওয়ার দিন ওই লণ্ঠনটাই নাকি তার সঙ্গে ছিল, কিন্তু এত বছর পর সেটা এখানে এলো কিভাবে? সালমান বাইরে বেরিয়ে লণ্ঠনটা হাতে নিল। লণ্ঠনের নিচে একটা ছোট্ট চাবি বাঁধা ছিল। সালমান চাবিটা দেখে থমকে গেল। ইউসুফ বলল, চাবিটা কিসের? সালমান বলল, দ্বিতীয় বাক্সের। ইউসুফ বলল, কোথায় আছে সেই বাক্স? সালমান উত্তর দিল, শুকিয়ে যাওয়া পুকুরের নিচে। ইউসুফ তার দিকে তাকিয়ে বলল, তুই আগে থেকেই সব জানিস? সালমান এবার আর কিছু বলল না। তিনজন মিলে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ইউসুফের মা যেতে চাইলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনিও সঙ্গে এলেন, কারণ তিনি জানতেন এত বছর ধরে যে সত্যি লুকিয়ে রেখেছিলেন আজ সেটা সামনে আসবেই। তারা পুরনো পুকুরের কাছে পৌঁছালো। পুকুরটা বহু বছর আগে শুকিয়ে গিয়েছিল, মাঝখানে শুধু ফেটে যাওয়া মাটি আর আগাছা। সালমান মানচিত্রটা বের করল, তারপর একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বলল, এখানে। ইউসুফ মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর কোদাল একটা শক্ত জিনিসে আঘাত করল, টং। তারা মাটি সরিয়ে দেখল একটা লোহার বাক্স। বাক্সটার উপর সেই একই চিহ্ন, 3টি কালো দাগ। ইউসুফ চাবিটা তালায় ঢোকালো, ঘোরালো, ক্লিক করে বাক্সটা খুলে গেল। ভেতরে ছিল একটা পুরনো কাপড়ে মোড়ানো প্যাকেট, একটা ছোট্ট শিশুর ছোট্ট হাতের ব্রেসলেট, একটা পুরনো ছবি আর একটা চিঠি। ইউসুফ প্রথমে ছবিটা হাতে নিল। ছবিতে একজন তরুণী দাঁড়িয়ে আছে, তার কোলে একটা শিশু। ইউসুফ ছবিটার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। মায়ের চোখের মতো চোখ, কিন্তু মুখটা অচেনা। ছবির পেছনে লেখা, মরিয়ম ও তার সন্তান। ইউসুফের হাত কাঁপতে লাগল। এটাই কি আমার আসল মা? মা এবার চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ। ইউসুফ মাটিতে বসে পড়ল। আপনি এতদিন আমাকে বলেননি কেন? মা কাঁদতে কাঁদতে বললেন, কারণ তোর জীবন বাঁচানোর জন্য আমাকে মিথ্যা বলতে হয়েছিল। কিসের থেকে বাঁচাতে? মা বললেন, রশিদ আর তার লোকদের থেকে। ইউসুফ চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি ইউসুফের হাতে পৌঁছায় তাহলে বুঝতে হবে সব কিছু আবার শুরু হয়েছে। মরিয়মকে তারা মেরে ফেলেছে, কিন্তু শিশুটিকে তারা খুঁজে পায়নি। হামিদ শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে। রশিদ ভেবেছিল শিশুটিও মারা গেছে, কিন্তু সত্যি হলো শিশুটি বেঁচে আছে, আর সেই শিশুই একদিন ফিরে এসে সব সত্যি প্রকাশ করবে। ইউসুফের চোখ দিয়ে পানি পড়তে লাগল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, কবর নম্বর 17তে যে মানুষটাকে কবর দেওয়া হয়েছে সে মরিয়ম নয়। ইউসুফ চমকে উঠল, তাহলে কবরের ভেতরে কে? সালমান বলল, এই প্রশ্নের উত্তরই তোর বাবার মৃত্যুর আসল কারণ। হঠাৎ পেছনে শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ হল। সালমান টর্চ জ্বালিয়ে পেছনে তাকালো। দূরে একটা সাদা পোশাকের মানুষ দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। ইউসুফ বলল, কে? মানুষটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত তুলে কবরস্থানের দিকে ইশারা করল। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ইউসুফ দৌড়ে সেই জায়গায় গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মাটির ওপর পড়ে আছে একটা পুরনো লাঠি। ইউসুফ লাঠিটা হাতে তুলে নিল। তার গায়ে খোদাই করা, হামিদ। ইউসুফ বুঝতে পারল তার বাবা হয়তো এখানেই শেষবার এসেছিলেন। সালমান বলল, আমাদের এখন কবর নম্বর 17তে যেতে হবে। ইউসুফ বলল, কিন্তু কেন? সালমান উত্তর দিল, কারণ তোর বাবা সেখানে দ্বিতীয় বাক্সের কথা লিখেছিল। তারা আবার কবরস্থানে ফিরে গেল। রাত তখন প্রায় 3টে। চারপাশে এমন নীরবতা যেন পুরো গ্রামটা মৃত। কবর নম্বর 17 এর সামনে দাঁড়িয়ে ইউসুফ মাটি সরাতে শুরু করল। কিছুক্ষণ পর তার হাত একটা কাঠের ঢাকনার সঙ্গে লাগল। ঢাকনাটা সরাতেই নিচে একটা সরু গর্ত দেখা গেল। গর্তের ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। সালমান বলল, এটা কবরের নিচে বানানো কোনো ঘর। ইউসুফ টর্চটা গর্তের ভেতর ফেলল। নিচে সিঁড়ি। কেউ বহু বছর আগে কবরের নিচে একটা গোপন পথ বানিয়েছিল। ইউসুফ বলল, আমি নিচে যাব। সালমান বলল, আমি সঙ্গে যাব। মা কাঁদতে কাঁদতে বললেন, যেও না। ইউসুফ মায়ের হাত ধরল। আম্মা, আজ যদি না যাই তাহলে সারা জীবন এই প্রশ্নের সঙ্গে বাঁচতে হবে। তারপর ইউসুফ আর সালমান সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রতিটি ধাপে নিচ থেকে একটা পচা মাটির গন্ধ আসছিল। হঠাৎ সালমান থেমে গেল। শুনছিস? ইউসুফ বলল, কি? দূর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল, একটা ছোট শিশুর কান্না।
ইউসুফের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে নিচে নামতে লাগল। সিঁড়ির শেষে একটা ছোট ঘর, ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা। দোলনাটা নিজে নিজে দুলছে, আর তার ভেতর থেকে আসছে শিশুর কান্না। ইউসুফ ধীরে ধীরে দোলনার কাছে গেল, কিন্তু দোলনায় কোনো শিশু ছিল না। ছিল একটা পুরনো কাপড়ে মোড়ানো কাঠের পুতুল। তার গলায় ঝুলছিল একটা ছোট্ট ব্রেসলেট। ইউসুফ ব্রেসলেটটা দেখে চমকে উঠল। এটা ঠিক সেই ব্রেসলেটের মতো যেটা বাক্সে পাওয়া গিয়েছিল। তারপর ঘরের দেয়ালে টর্চের আলো পড়তেই ইউসুফ দেখল দেয়ালে অনেকগুলো নাম লেখা, হামিদ, মরিয়ম, রশিদ, আর তার নিচে ইউসুফ। কিন্তু ইউসুফের নামের পাশে লেখা ছিল একটা তারিখ, 17 আগস্ট 2026। ইউসুফের শরীরের সব রক্ত যেন শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আজকের তারিখ এখানে কেন? সালমান কোনো উত্তর দিল না। হঠাৎ ঘরের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ঠাস! ইউসুফ দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলছে না। তারপর অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ ভেসে এলো, তুই অবশেষে ফিরে এসেছিস। ইউসুফ বলল, কে? কণ্ঠটা বলল, যার জন্য তোর বাবা এত বছর অপেক্ষা করেছিল। ইউসুফ বলল, তুমি কে? কণ্ঠটা ধীরে ধীরে হাসল, আমি সেই মানুষ যাকে তোর বাবা মেরে ফেলেছিল বলে সবাইকে বিশ্বাস করিয়েছিল। সালমান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। ইউসুফ অবাক হয়ে বলল, সালমান? সালমান মাথা নিচু করে বলল, আমি তোকে এখানে আনতেই চেয়েছিলাম। ইউসুফের চোখ বড় হয়ে গেল, তুই আমাকে ফাঁদে ফেলেছিস? সালমান ধীরে ধীরে বলল, না, আমি শুধু সত্যিটা জানাতে চেয়েছি। তাহলে বাইরে কে? সালমানের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল, যাকে তুই এখনো দেখিসনি। ঠিক তখনই ঘরের এক কোণে রাখা পুরনো আয়নাটা নিজে নিজে ঘুরে ইউসুফের দিকে মুখ করল। আয়নায় ইউসুফ নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। তার বদলে দেখা গেল একজন বৃদ্ধ মানুষ। তার মুখে গভীর দাগ, চোখ দুটো অস্বাভাবিক কালো, আর তার হাতে ছিল সেই পুরনো লণ্ঠন। বৃদ্ধ ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বলল, হামিদ আমাকে কবর দিয়েছিল। ইউসুফ কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? বৃদ্ধ উত্তর দিল, তোর বাবার সবচেয়ে বড় গোপন শত্রু। তারপর আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে নিজের মুখের ওপর হাত রাখল। হাত সরিয়ে নিতেই ইউসুফ চিৎকার করে উঠল, কারণ সেই মুখটা তার নিজের মুখের মতো দেখতে ছিল। আর বৃদ্ধের ঠোঁট নড়ল, তুই আমার রক্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে মায়ের চিৎকার শোনা গেল, ইউসুফ, সালমানকে বিশ্বাস করিস না। সালমান হঠাৎ উঠে দাঁড়ালো। তার হাতে তখন একটা ধারালো লোহার বস্তু। ইউসুফ পিছিয়ে গেল। সালমান বলল, আমার কোনো উপায় নেই। তুই কি করতে যাচ্ছিস? সালমান কাঁপা গলায় বলল, তোর রক্ত দরকার। কিসের জন্য? সালমান উত্তর দিল, দ্বিতীয় দরজা খোলার জন্য। তারপর সে দেওয়ালের দিকে তাকালো। দেওয়ালে সেই 3টি কালো দাগের চিহ্ন জ্বলতে শুরু করল। ইউসুফ বুঝতে পারল, কবরের রহস্য আসলে কবরের মধ্যে শেষ হয়নি, বরং কবরের নিচে লুকিয়েছিল এমন এক দরজা যেটা 30 বছর ধরে বন্ধ ছিল। আর সেই দরজা খোলার চাবি ছিল তার নিজের রক্ত। দেয়ালের ওপর আঁকা 3টি কালো দাগ হঠাৎ জ্বলতে শুরু করল। ঘরের বাতাস মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল। ইউসুফ পিছিয়ে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। সালমান তার হাতে ধরা লোহার বস্তুটা শক্ত করে ধরল। ইউসুফ, আমাকে তোর হাতটা দে। ইউসুফ মাথা নাড়ল, না, তুই বুঝতে পারছিস না, দরজাটা না খুললে আমরা কেউ এখান থেকে বের হতে পারবো না। তাহলে দরজাটা খুলব না। সালমান চিৎকার করে উঠল, খুলতেই হবে। ঠিক তখনই আয়নার ভেতরের সেই বৃদ্ধ মানুষটা হেসে উঠল, তুই এখনও বুঝতে পারিসনি ইউসুফ? ইউসুফ আয়নার দিকে তাকিয়ে বলল, কি বুঝিনি? দরজাটা তোর জন্যই অপেক্ষা করছে। কেন? বৃদ্ধা বলল, কারণ তুই সেই শিশুর সন্তান যার রক্ত দিয়ে এই দরজা একবার খোলা হয়েছিল। ইউসুফ হতভম্ব হয়ে গেল, আমি তো সেই শিশু। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল, না। ইউসুফের বুক কেঁপে উঠল, তুই শিশু ছিলি, কিন্তু তুই একা ছিলি না। মানে? তোর সঙ্গে আরেকটি শিশু ছিল। ইউসুফ সালমানের দিকে তাকালো। সালমানের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ইউসুফ বলল, সালমান, তুই কি সেই দ্বিতীয় শিশু? সালমান চোখ নামিয়ে বলল, হ্যাঁ। ইউসুফের মাথা ঘুরে উঠল, তাহলে এতদিন তুই আমার সঙ্গে ছিলি কেন? সালমান বলল, কারণ আমাদের দুজনকে আলাদা করে বড় করা হয়েছিল। কাদের জন্য? রশিদের জন্য। ইউসুফ অবাক হয়ে বলল, রশিদ তো মারা গেছে। সালমান ধীরে ধীরে বলল, রশিদ মারা গিয়েছিল 15 বছর আগে, কিন্তু তার রেখে যাওয়া লোকেরা এখনও বেঁচে আছে। ঠিক তখনই ঘরের বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা গেল, ইউসুফ,
আমার কথা শোন। ইউসুফ দরজার দিকে তাকালো। আম্মা, সালমানের কথা বিশ্বাস করিস না। সালমান চিৎকার করে বলল, খালা, এতদিন পরেও আপনি সত্যিটা লোকাবেন? মা বললেন, তুই জানিস না তোর নিজের বাবার কি হয়েছিল। সালমান চুপ করে গেল। ইউসুফ বলল, আম্মা, আমার আসল বাবাকে? কিছুক্ষণ নীরবতার পর মা উত্তর দিলেন, হামিদই তোর বাবা ছিল। ইউসুফ বলল, কিন্তু আমি তো মরিয়মের সন্তান। মা বললেন, তুই মরিয়মের সন্তান ছিলি, কিন্তু হামিদ তোকে নিজের সন্তান করে নিয়েছিল। আর সালমান? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সালমান ছিল রশিদের ছেলের সন্তান। ইউসুফ সালমানের দিকে তাকিয়ে রইল। সালমান বলল, হ্যাঁ, কিন্তু আমার বাবা রশিদের মতো ছিল না। তাহলে সে কে? সে তোর বাবার বন্ধু ছিল। ইউসুফের চোখ বড় হয়ে গেল। চিঠিতে যে দ্বিতীয় মানুষটার কথা লেখা ছিল? সালমান মাথা নাড়ল। হ্যাঁ। সে কি এখনো বেঁচে আছে? সালমান ধীরে ধীরে বলল, না। তাহলে? সে মারা যাওয়ার আগে আমাকে সবকিছু বলে গিয়েছিল। হঠাৎ ঘরের ভেতর একটা বিকট শব্দ হলো। দেয়ালের একটা অংশ ফেটে গেল। সেই ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। ইউসুফ পিছিয়ে গেল। সালমান বলল, দরজাটা খুলে যাচ্ছে। ইউসুফ বলল, কিন্তু আমি তো রক্ত দিইনি। সালমান বলল, তোর রক্ত দরকার ছিল না। তাহলে? তোর সত্যিটা দরকার ছিল। দেয়ালের মাঝখানে একটা লোহার দরজা দেখা গেল। দরজার ওপর লেখা ছিল, যে সত্য জানবে সে আর ফিরে যেতে পারবে না। ইউসুফ দরজার সামনে দাঁড়ালো। তার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। দরজার ওপারে ছিল একটা ছোট ঘর। ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল। টেবিলের ওপর রাখা ছিল একটা পুরনো রেকর্ডার, আর তার পাশে একটা চিঠি। চিঠির ওপর লেখা, ইউসুফের জন্য। ইউসুফ চিঠিটা তুলে নিল। তারপর রেকর্ডারটা চালু করল। কিছুক্ষণ শুধু শোঁ শোঁ শব্দ। তারপর একটা পরিচিত কণ্ঠ, হামিদের কণ্ঠ। ইউসুফ, যদি কোনোদিন এই রেকর্ডিং তোর কাছে পৌঁছায়, তাহলে বুঝবি আমি আর বেঁচে নেই। ইউসুফের চোখ দিয়ে পানি পড়তে লাগল। রেকর্ডারে হামিদ বলছিল, আমি তোকে অনেক কিছু বলিনি, কারণ সত্যিটা জানলে তুই নিজেকে ঘৃণা করতে পারিস। কিছুক্ষণ নীরবতার পর কণ্ঠটা আবার শোনা গেল, তোর জন্মের রাতটা ছিল নূরপুরের সবচেয়ে ভয়ঙ্কর রাত। মরিয়ম তখন পালিয়ে আমার কাছে এসেছিল। তার কোলে ছিল তুই, কিন্তু রশিদ তাকে খুঁজছিল, কারণ মরিয়ম এমন একটা সত্য জেনে গিয়েছিল যেটা প্রকাশ হলে রশিদের সবকিছু শেষ হয়ে যেত। রেকর্ডিংয়ে কিছুক্ষণ শব্দ হলো। তারপর হামিদ বলল, মরিয়ম আমাকে বলেছিল রশিদ গ্রামের মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জমি আর টাকা নিয়ে আসছিল। কিন্তু শুধু সেটাই নয়, সে মানুষের দুর্বলতা আর কুসংস্কারকে ব্যবহার করে একটা গোপন দল তৈরি করেছিল। সেই দলের লোকেরা রাতের অন্ধকারে কবরস্থানে গোপন বৈঠক করত। কবর নম্বর 17 ছিল তাদের গোপন ঘরের প্রবেশপথ। ইউসুফ নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। হামিদের কণ্ঠ আবার শোনা গেল, মরিয়ম তাদের সবকিছু জেনে ফেলেছিল, তাই তাকে তারা হত্যা করে। ইউসুফ কেঁদে ফেলল। রেকর্ডারে হামিদ বলল, কিন্তু মরিয়ম মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। সে বলেছিল রশিদের সবচেয়ে কাছের মানুষই আসল বিশ্বাসঘাতক। রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে গেল। ইউসুফ রেকর্ডারটা ঝাঁকাতে লাগল। আর কিছু নেই? সালমান বলল, আছে। সে টেবিলের নিচ থেকে আর একটা ছোট রেকর্ডার বের করল। ইউসুফ অবাক হয়ে বলল, এটা কোথায় পেলি? রশিদের পুরনো বাড়িতে। রেকর্ডার চালু হতেই একজন নারীর কণ্ঠ শোনা গেল, মরিয়মের কণ্ঠ। হামিদ, যদি তুমি এই কথা শুনতে পাও তাহলে আমি আর বেঁচে নেই। ইউসুফ স্থির হয়ে গেল। আমার সন্তানকে বাঁচিও। ওকে কখনো কবর নম্বর 17 কাছে যেতে দিও না, কারণ এই কবরের নিচে শুধু একটা গোপন ঘর নেই, সেখানে এমন একটা প্রমাণ আছে যা পুরো নূরপুরের মুখোশ খুলে দেবে। আর সেই প্রমাণের জন্যই তারা আমার পেছনে লেগেছে। কণ্ঠটা কাঁপছিল। কিন্তু হামিদ, একটা কথা মনে রেখো, রশিদকে ভয় পেও না। রশিদের থেকেও ভয়ঙ্কর মানুষ তার পাশে আছে। তারপর কিছুক্ষণ নীরবতা। মরিয়ম শেষবার বলল, সে মানুষটা তোমার খুব কাছের। রেকর্ডিং শেষ হয়ে গেল। ইউসুফ ধীরে ধীরে সালমানের দিকে তাকালো। তোর বাবা? সালমান মাথা নাড়ল, না। তাহলে কে? সালমান কিছু বলার আগেই দরজার বাইরে থেকে একটা শব্দ হলো। কেউ ধীরে ধীরে সিঁড়ি গিয়ে নিচে নামছে। ধাপ ধাপ ধাপ। ইউসুফ টর্চটা দরজার দিকে ধরল। সালমান ফিসফিস করে বলল, সে এসেছে। কে? যার জন্য এতদিনেই সব কিছু লুকিয়ে রাখা হয়েছিল। সিঁড়ির শেষ ধাপে একটা ছায়া দেখা গেল। তারপর একজন বৃদ্ধ ধীরে ধীরে ঘরে ঢুকল। ইউসুফ তাকে দেখে স্তব্ধ হয়ে গেল। লোকটার হাতে একটা পুরনো লাঠি, তার চোখে অদ্ভুত দৃষ্টি, আর মুখের একপাশে গভীর দাগ। ইউসুফ ফিসফিস করে বলল, আপনি? বৃদ্ধ মৃদু হেসে বলল, হ্যাঁ। আপনি কে?
তোর বাবার সবচেয়ে কাছের বন্ধু। ইউসুফের মাথায় হঠাৎ ডায়েরির সেই কথাটা ফিরে এলো, তোর বাবার সবচেয়ে কাছের মানুষ। বৃদ্ধ বলল, আমার নাম কাসেম। সালমান পিছিয়ে গেল। আপনি তো মারা গিয়েছিলেন। কাসেম হেসে বলল, রশিদ সবাইকে বলেছিল আমি মারা গেছি, কিন্তু আমি বেঁচে ছিলাম। ৩০ বছর ধরে আমি লুকিয়ে আছি। ইউসুফ বলল, তাহলে আমার বাবাকে কে হত্যা করেছিল? কাসেমের মুখ কঠিন হয়ে গেল। রশিদ। কেন? কারণ হামিদ সবকিছু জেনে গিয়েছিল। আর আপনি? কাসেম বলল, আমি হামিদকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পালিয়ে গিয়েছিলাম, আর সেই কারণেই হামিদ একা হয়ে গিয়েছিল। ইউসুফ চোখ মুছে বলল, তাহলে কবর নম্বর ১৭-র নিচে কি আছে? কাসেম ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল। প্রমাণ। কিসের প্রমাণ? রশিদের অপরাধের প্রমাণ। আর সেই প্রমাণ কোথায়? কাসেম দেয়ালের একপাশে থাকা পুরনো পাথরের দিকে তাকালো। ওখানে। ৩ জন মিলে পাথরটা সরালো। পাথরের নিচে একটা ছোট্ট লোহার বাক্স। কাসেম বাক্সটা খুলল। ভেতরে ছিল পুরনো কাগজপত্র, জমির দলিল, মানুষের নামের তালিকা, টাকার হিসেব, আর কয়েকজন মানুষের স্বাক্ষর। সবচেয়ে ওপরে ছিল রশিদের স্বাক্ষর। ইউসুফ বুঝতে পারল, তার বাবার এত বছরের লড়াই আসলে এই প্রমাণের জন্যই ছিল। কিন্তু হঠাৎ কাসেম বলল, এটাই সব নয়। সে আরেকটা কাগজ বের করল। কাগজটা খুলতেই ইউসুফের চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, রশিদের মৃত্যুর পর তার কাজ চালিয়ে যাবে তার উত্তরসূরি। ইউসুফ বলল, কি? কাসেম ধীরে ধীরে সালমানের দিকে তাকালো। সালমান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইউসুফ পিছিয়ে গেল। সালমান? সালমান চোখ তুলে তাকালো। আমি জানতাম না। কাসেম বলল, তোর বাবা তোকে সবকিছু জানিয়ে গেছে। সালমান বলল, আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। তাহলে আমাকে এখানে কেন আনলি? সালমান কাঁপা গলায় বলল, কারণ এই প্রমাণ শুধু তুই বের করতে পারবি। কেন? কারণ হামিদ বাক্সটার উপর তোর নাম লিখে রেখেছিল। ইউসুফ বাক্সের নিচের অংশটা দেখল। সেখানে খোদাই করা ছিল, আমার ছেলে ইউসুফ ছাড়া কেউ এই সত্য প্রকাশ করবে না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। উপর থেকে মাটি ঝরে পড়তে লাগল। কাসেম চিৎকার করে বলল, সবাই বের হও। তারা সিঁড়ির দিকে দৌড়ালো, কিন্তু সিঁড়ির ওপরে তখন মাটি ধসে পড়েছে। সব পথ বন্ধ। ইউসুফ চিৎকার করে বলল, আমরা বের হব কিভাবে? কাসেম বলল, আরেকটা পথ আছে। কোথায়? কবরের নিচ দিয়ে। তারা ঘরের অন্য পাশে গেল। সেখানে একটা সরু সুড়ঙ্গ। সুড়ঙ্গের শেষে সামান্য আলো দেখা যাচ্ছিল। তারা হামাগুড়ি দিয়ে এগোতে লাগল। হঠাৎ পেছন থেকে একটা বিকট শব্দ হলো। সুড়ঙ্গের ভেতর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সালমান কাশতে কাশতে বলল, দ্রুত। ইউসুফ সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। তারা কবরস্থানের একেবারে অন্য প্রান্তে এসে পড়েছে। আকাশে তখন ফজরের আলো ফুটতে শুরু করেছে। ইউসুফ মাটিতে বসে পড়ল। তার হাতে এখনও সেই পুরনো চিঠি। সে চিঠিটার দিকে তাকিয়ে বুঝতে পারল, ৩০ বছর আগে যে রহস্য শুরু হয়েছিল, আজ তার অনেকটা সত্য সামনে এসেছে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, মরিয়মের কবর কোথায়? আর কেন কবর নম্বর ১৭-তে তার লাশ ছিল না? কাসেম ধীরে ধীরে ইউসুফের পাশে এসে দাঁড়াল। তোর মায়ের কাছে ফিরে যা। ইউসুফ বলল, আপনি কোথায় যাবেন? কাসেম উত্তর দিল, যেখানে আমাকে ৩০ বছর আগে যাওয়ার কথা ছিল। কোথায়? কাসেম কবরস্থানের সবচেয়ে পুরনো অংশের দিকে তাকালো, মরিয়মের কাছে। তারপর সে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে চলে গেল। ইউসুফ তাকে ডাকল, কাসেম। কাসেম ফিরে দেখল না। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ বাড়িতে ফিরে মায়ের সামনে সব প্রমাণ রাখল। মা কাগজগুলো দেখে কাঁদতে লাগলেন। তোর বাবা এত বছর ধরে এই সত্যটাই লুকিয়ে রেখেছিল। ইউসুফ বলল, আম্মা, মরিয়ম কোথায়? মা চুপ করে রইলেন। বলুন। অনেকক্ষণ পর মা বললেন, মরিয়মকে কবর দেওয়া হয়নি। ইউসুফ চমকে উঠল। তাহলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? মা জানালার বাইরে তাকিয়ে বললেন, নূরপুর থেকে অনেক দূরে একটা পুরনো নদীর ধারে। ইউসুফ বলল, আপনি জানেন? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে বলেননি কেন? মা বললেন, কারণ তোর বাবা আমাকে কথা দিয়েছিল, তুই যেন কোনোদিন এই রহস্যের কাছে ফিরে না আসিস। ইউসুফ ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করল।
কিন্তু এখন আমি ফিরে এসেছি। মা তার দিকে তাকালেন। তুই কি আবার সেখানে যাবি? ইউসুফ উত্তর দিল, হ্যাঁ। কেন? কারণ আমার গল্প এখনো শেষ হয়নি। ঠিক তখনই দরজার বাইরে কেউ একটা চিঠি রেখে গেল। ইউসুফ দরজা খুলে চিঠিটা তুলে নিল। চিঠির উপর লেখা ছিল, এবার নদীর কাছে এসো। নিচে সেই একই 3টে কালো দাগ, আর তার নিচে একটা দাম, মরিয়ম। ইউসুফ চিঠিটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মা কাঁদতে কাঁদতে বললেন, যাস না। কিন্তু ইউসুফ জানত 30 বছর ধরে যে সত্য তাকে ডাকছে, সেই ডাক এবার আর উপেক্ষা করা সম্ভব নয়। ইউসুফ জানত না নদীর ওপারে তার জন্য কি অপেক্ষা করছে। সে জানত না মরিয়ম সত্যিই বেঁচে আছে কিনা। আর সে এটাও জানত না তার জন্মের রহস্যের শেষ প্রান্তে গিয়ে সে নিজের সম্পর্কে এমন কি জানতে পারবে যা তার পুরো জীবনকে আবার বদলে দেবে। কিন্তু একটা জিনিস সে নিশ্চিতভাবে জানত, কবরের পাশে পাওয়া সেই রহস্যময় চিঠি আসলে শেষ চিঠি ছিল না, সেটা ছিল কেবল শুরু। পরের দিন ভোরে ইউসুফ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। মায়ের চোখে তখনও আতঙ্ক। তিনি বারবার বলছিলেন, ইউসুফ, তুই সেখানে যাস না। ইউসুফ মায়ের হাত ধরে বলল, আম্মা, এত বছর ধরে সবাই আমাকে একটা মিথ্যার মধ্যে রেখে দিয়েছে। এখন সত্যিটা জানার অধিকার আমার আছে। মা চোখের পানি মুছে বললেন, সব সত্য জানা ভালো নয় বাবা, কিছু সত্য মানুষকে সারা জীবন কষ্ট দেয়। ইউসুফ বলল, কিন্তু মিথ্যার মধ্যে বেঁচে থাকাও তো জীবন নয়। তারপর সে সেই চিঠিটা পকেটে রাখল, সঙ্গে নিল বাবার পুরনো ডায়েরি, আর রওনা হলো সেই নদীর উদ্দেশ্যে যার কথা তার মা এত বছর লুকিয়ে রেখেছিলেন। নূরপুর থেকে নদীটা ছিল প্রায় 10 মাইল দূরে। পথের বেশিরভাগটাই ছিল নির্জন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। ইউসুফ নদীর কাছে পৌঁছতেই তার চোখে পড়ল একটা ভাঙা নৌকা। নৌকার পাশে দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ মাঝি। ইউসুফ কাছে গিয়ে বলল, চাচা, ওপারের পুরনো বাড়িটায় যেতে হবে। বৃদ্ধ মাঝি তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ওখানে কেউ যায় না, আমাকে যেতে হবে। কেন? ইউসুফ পকেট থেকে চিঠিটা বের করল। চিঠির ওপরের চিহ্নটা দেখতেই বৃদ্ধের মুখের রং বদলে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নৌকায় ওঠো। ইউসুফ নৌকায় উঠল। নদীর পানি ছিল অস্বাভাবিক শান্ত। নৌকা মাঝ নদীতে পৌঁছতেই হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। বৃদ্ধ মাঝি ধীরে ধীরে বলল, তুমি কি হামিদের ছিলে? ইউসুফ চমকে উঠল। আপনি আমার বাবাকে চিনতেন? চিনতাম। তাহলে মরিয়মকে চিনতেন? বৃদ্ধ বৈঠা থামিয়ে দিল। তুমি তার নাম কোথায় শুনেছ? আমার মা বলেছেন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। তাহলে এত বছর পর সত্যিটা আবার তোমার কাছে ফিরে এসেছে। ইউসুফ বলল, মরিয়ম কি সত্যি বেঁচে ছিল? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু নদীর ওপারের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নৌকা তীরে পৌঁছালো। তীরে একটা পুরনো বাড়ি। বাড়িটার চারপাশে বিশাল গাছ, দরজা জানালায় ধুলো জমে আছে। মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। ইউসুফ দরজার কাছে যেতেই দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। গড়ড়! তার বুকের ভেতর কেঁপে উঠল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতর একটা পুরনো টেবিল, টেবিলের ওপর একটা বাতি, আর বাতির পাশে একটা ছবি। ছবিটা হাতে তুলে নিতেই ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ছবিতে তার বাবা হামিদ, তার পাশে একজন নারী। নারীটির কোলে একটা ছোট শিশু, আর শিশুটির পাশে দাঁড়িয়ে আরেকটি শিশু। একজন ইউসুফ, আরেকজন সালমান। ছবির পেছনে লেখা ছিল, 2 সন্তান, 1 সত্য। ইউসুফ ছবিটা হাতে নিয়ে বসে পড়ল। তাহলে তার আর সালমানের সম্পর্ক শুধু বন্ধুত্বের ছিল না, তারা একই রহস্যের অংশ ছিল। ঠিক তখন পাশের ঘর থেকে একটা শব্দ হলো, খস খস। ইউসুফ উঠে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই একজন বৃদ্ধা নারীকে দেখতে পেল। নারীটি সাদা কাপড় পরে বসেছিলেন। তার চুল পুরো সাদা, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে পরিচিত। ইউসুফের মুখ থেকে শব্দ বেরোল না। নারীটি ধীরে ধীরে বললেন, তুই অনেক দেরি করে এলি। ইউসুফ কাঁপা গলায় বলল, আপনি কে? নারীটি বললেন, তুই কি আমাকে চিনতে পারছিস না? ইউসুফ তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার বুকের ভেতর থেকে একটা শব্দ বের হলো, মরিয়ম। নারীর চোখ দিয়ে পানি পড়তে লাগল। হ্যাঁ বাবা। ইউসুফ যেন পাথর হয়ে গেল। আপনি বেঁচে আছেন? মরিয়ম বললেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। ইউসুফ হাঁটু গেড়ে বসে পড়ল। তাহলে সবাই বলল, আপনি মারা গেছেন কেন?
মরিয়ম বললেন, কারণ রশিদ চেয়েছিল সবাই যেন তাই বিশ্বাস করে। কিন্তু কেন? কারণ আমি তার সবচেয়ে বড় রহস্য জেনে গিয়েছিলাম। মরিয়ম ধীরে ধীরে সব বলতে শুরু করলেন। ৩০ বছর আগে রশিদ গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে তাদের জমি দখল করত। যে পরিবার তার কথা মানত না তাদের ভয় দেখানো হতো। রাতে কবরস্থানে আগুন জ্বালিয়ে মানুষের মধ্যে গুজব ছড়ানো হতো যে সেখানে অশরীরী শক্তি আছে। তারপর রশিদের লোকেরা সেই ভয়কে কাজে লাগিয়ে গ্রামের জমি নিজেদের নামে লিখিয়ে নিত। মরিয়ম ঘটনাটা জেনে ফেলেছিলেন। তিনি হামিদ আর কাসেমকে সব প্রমাণ দিয়েছিলেন। কিন্তু রশিদ বিষয়টা বুঝতে পেরে মরিয়মকে হত্যা করার চেষ্টা করে। মরিয়ম কোনোভাবে বেঁচে যান। হামিদ তাকে গোপনে এই নদীর ওপারের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু ইউসুফ তখন খুব ছোট। রশিদের লোকেরা তাকে খুঁজছিল। তাই হামিদ সবাইকে বলেছিলেন মরিয়ম মারা গেছে। মরিয়ম বললেন, তোর বাবা আমাকে বলেছিল একদিন সত্যিটা তোর কাছে পৌঁছাবে। ইউসুফ চোখ মুছে বলল, তাহলে বাবা আমাকে কেন কিছু বলেননি? মরিয়ম দীর্ঘশ্বাস ফেললেন, কারণ সে জানত রশিদের লোকেরা এখনও তোর পেছনে আছে। আর সালমান? মরিয়ম কিছুক্ষণ চুপ করে রইলেন। সালমানও সেই রাতের ঘটনার অংশ। সে কি রশিদের লোক? না। তাহলে? তার বাবা রশিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু রশিদ তাকে হত্যা করেছিল। ইউসুফ চুপ করে গেল। মরিয়ম বললেন, সালমান ছোটবেলা থেকেই সত্যিটা খুঁজছিল, তাই সে তোকে কাছে রেখেছিল? হ্যাঁ, কিন্তু সে তো আমাকে ব্যবহার করেছে। মরিয়ম মাথা নাড়লেন। প্রথমে হয়তো করেছে, পরে সত্যি সে তোকে রক্ষা করতে চেয়েছিল। ঠিক তখন বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। মরিয়ম হঠাৎ ভয় পেয়ে গেলেন। ওরা এসেছে। ইউসুফ উঠে দাঁড়াল। কারা? মরিয়ম বললেন, রশিদের লোকেরা। দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। ধাম ধাম ধাম। ইউসুফ দরজার সামনে দাঁড়িয়ে গেল। হঠাৎ বাইরে থেকে কণ্ঠ শোনা গেল, চিঠিটা আমাদের দিয়ে দাও। ইউসুফ বুঝতে পারল এতদিনের রহস্যের পেছনে থাকা লোকেরা এখনও তাকে অনুসরণ করছে। মরিয়ম বললেন, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আপনাকে রেখে যাব না। আমাকে নিয়ে চিন্তা করিস না। না, এবার আর কাউকে একা রেখে যাব না। ঠিক তখন জানালার কাঁচ ভেঙে কয়েকজন লোক ঘরে ঢোকার চেষ্টা করল। ইউসুফ মরিয়মকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। তারা নদীর দিকে দৌড়াতে লাগল, কিন্তু কিছু দূর যেতেই সামনে একজন দাঁড়িয়েছিল, সালমান। তার হাতে কোনো অস্ত্র নেই। সে বলল, ইউসুফ থাম। ইউসুফ বলল, তুই এখানে কেন? সালমান বলল, তোমাদের নিতে এসেছি। তুই কি ওদের সঙ্গে? না। তাহলে কার সঙ্গে? সালমান বলল, সত্যের সঙ্গে। তারপর সে পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করল। সবকিছু রেকর্ড করেছি। ইউসুফ অবাক হয়ে তাকালো। কি? রশিদের লোকেরা যে এখনো কাজ করছে, তাদের সব কথোপকথন। তাহলে প্রমাণ আছে? হ্যাঁ, সব সব। ঠিক তখন দূরে পুলিশের গাড়ির আলো দেখা গেল। ইউসুফ অবাক হয়ে বলল, পুলিশ? সালমান বলল, কাসিম সব প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই রশিদের লোকেরা ধরা পড়ল। ৩০ বছর ধরে লুকিয়ে থাকা সত্য অবশেষে মানুষের সামনে চলে এলো। পুরনো কবরস্থান খুঁড়ে বের করা হলো আরও অনেক নথি। গ্রামের মানুষ জানতে পারল যেসব জমি ভয় দেখিয়ে দখল করা হয়েছিল সেগুলোর আসল মালিক কারা। রশিদের পুরনো সহযোগীদের বিরুদ্ধে মামলা হলো, আর হামিদের নামও পরিষ্কার হলো। যে মানুষটাকে একসময় অনেকে সন্দেহ করেছিল, সে আসলে সত্যিটা রক্ষা করতে গিয়ে নিজের জীবন হারিয়েছিল। কয়েকদিন পর ইউসুফ তার বাবার কবরের পাশে দাঁড়িয়েছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন মরিয়ম। বহু বছর পর মা আর ছেলে একসঙ্গে। মরিয়ম কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবার কাছে আমার একটা ঋণ ছিল। ইউসুফ বলল, কি ঋণ? সে আমাকে বাঁচিয়েছিল, আর আপনাকে এত বছর লুকিয়ে রেখেছিল। মরিয়ম আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ কখনো সত্যকে চিরদিনের জন্য লুকিয়ে রাখেন না। ইউসুফ চুপ করে বাবার কবরের মাটি ছুঁয়ে বলল, আব্বা, আমি সত্যিটা জেনে গেছি। বাতাস ধীরে ধীরে বয়ে গেল। কবরের পাশে থাকা গাছের পাতাগুলো নড়ে উঠল। মনে হলো বহু বছর ধরে আটকে থাকা একটা ভার যেন আজ মাটির নিচে নেমে গেল। কিন্তু গল্পের শেষ রহস্যটা তখনও বাকি ছিল। ইউসুফ বাড়ি ফিরে তার বাবার ডায়েরির শেষ পাতা খুলল। সেখানে আগে কিছু লেখা দেখা যায়নি, কিন্তু কাগজটা আলোয় ধরতেই হালকা অক্ষর ফুটে উঠল। ইউসুফ পড়তে শুরু করল, ইউসুফ, যদি তুই এই পর্যন্ত পৌঁছতে পারিস, তাহলে বুঝব তুই সত্যিটা জানার মতো বড় হয়েছিস। মনে রাখিস, কবরের পাশে পাওয়া চিঠিটা কোনো মৃত মানুষের ডাক ছিল না। ওটা ছিল একজন জীবিত মানুষের রেখে যাওয়া শেষ সতর্কবার্তা।
আমি জানতাম একদিন সত্যিটা আবার ফিরে আসবে, আর আমি এটাও জানতাম সত্যের পথে হাঁটতে গেলে ভয় আসবে। কিন্তু ভয়কে জয় করার একমাত্র উপায় হল সত্যের উপর বিশ্বাস রাখা। শেষ লাইনে লেখা ছিল, আমার ছেলে, মানুষের অন্ধকারকে ভয় পাস না, আল্লাহর ওপর ভরসা রাখিস। ইউসুফ ডায়েরিটা বন্ধ করল। তার চোখে পানি, কিন্তু এবার সেই পানি ভয়ের ছিল না। এটা ছিল বহু বছরের অপেক্ষার শেষ হওয়ার স্বস্তি। কয়েক মাস পর নূরপুরের সেই পুরনো কবরস্থান আর ভয়ের জায়গা রইল না। সেখানে একটা ছোট মসজিদ তৈরি করা হলো। কবর নম্বর 17 পাশে একটা পাথরের ফলক বসানো হলো। তাতে লেখা ছিল, মিথ্যা যত গভীরেই চাপা থাকুক, একদিন সত্য তার পথ খুঁজে নেয়। আর ইউসুফ, সে তার বাবার দোকানটাই আবার খুলল। দোকানের এক কোণে তার বাবার পুরনো ডায়েরিটা রেখে দিল। প্রতিদিন দোকান বন্ধ করার আগে সে একবার ডায়েরিটার দিকে তাকাত। এক রাতে দোকান বন্ধ করার সময় তার চোখ পড়ল সেই পুরনো লোহার বাক্সটার দিকে। বাক্সটা এখন খালি। সে সেটাকে বন্ধ করে রাখল। তারপর দরজা বন্ধ করতে গেল, ঠিক তখন বাতাসের সঙ্গে একটা কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ল। ইউসুফ কাগজটা তুলে নিল। কাগজে কোনো লেখা নেই, শুধু সেই পুরনো চিহ্ন, একটি গোল দাগ, মাঝখানে 3টে কালো রেখা। ইউসুফ কয়েক সেকেন্ড চিহ্নটার দিকে তাকিয়ে রইল, তারপর কাগজটা ছিঁড়ে ফেলল। কারণ এবার সে জানত, সব রহস্যের পেছনে ভূত থাকে না। কখনো কখনো মানুষের লোভ, ভয় আর মিথ্যাই ভূতের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সত্য যত দেরিতেই আসুক, একদিন না একদিন দরজায় কড়া নাড়বেই। সেই রাতের পর ইউসুফ আর কখনো কবরস্থানের পাশ দিয়ে ভয় পেয়ে হাঁটেনি। কারণ সে জেনে গিয়েছিল, অন্ধকার জায়গা সবসময় ভয়ের নয়। কখনো কখনো অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে সত্যের সবচেয়ে উজ্জ্বল আলো। আর কবরের পাশে পাওয়া সেই রহস্যময় চিঠি, সেটা শেষ পর্যন্ত কোনো অভিশাপের চিঠি ছিল না। সেটা ছিল একজন বাবার তার ছেলের জন্য রেখে যাওয়া শেষ সত্যের দরজা, যে দরজা খুলতে ইউসুফের 30 বছর লেগেছিল। কিন্তু দরজা খুলে সে বুঝেছিল, মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্য মৃত্যু নয়, সবচেয়ে বড় রহস্য হল আমরা যাদের সত্যি বলে বিশ্বাস করি তাদের মধ্যে কতটা সত্যি সত্য। গল্প সমাপ্ত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।